হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের ডেসক্রিপটিভের নতুন একটা এক্সাইটিং কিছু নিয়ে। কি জিনিসটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, সরি, যে আজকে আমরা কি করে একটা পেসি লিখতে হয় সেটা শিখব। যেমনটা তোমাদের আমি বলেছিলাম যে পরের ক্লাস পেসি রাইটিং এর উপরে থাকবে, তারপরের ক্লাস রিপোর্ট রাইটিং এর উপরে থাকবে। তো পেসিজ রাইটিং এর উপরে তোমাদের ক্লাস নিয়ে এসেছি এবং তোমাদের একটা ভালো অ্যানাউন্সমেন্ট আছে, সেটা বলে দিই যে প্রতি সোমবার সকাল 9টায় রেগুলার বেসিসে তোমাদের পেসির উপরে ভিডিও আপলোড হবে। প্রতি সোমবার দুটো করে পেসি আমি লাইভ সলিউশন করাবো। লাইভ ইন দ্যাট সেন্স বোর্ডে আমি তোমায় সলিউশন করিয়ে দেবো, তুমি ক্লাসে পাবে। বলতে পারলাম? প্রতি সোমবার দুটো করে সকাল 9টায়, এটা ফিক্স শিডিউল। বলতে পারলাম? অ্যাটলিস্ট তোমাদের আমি 30টা পেসি করাবো। করা বললাম 30টা পেসি করাবো। ওকে, চলো এবার আমরা দেখব যে স্যার কি করে একটা পেসি লিখতে হয় বা পেসি জিনিসটা কি। তো তার আগে একটু জিনিস বলে নিই তোমাদের যে পেসি জিনিসটা, পেসি কথাটা যদি বলি তাহলে বলবো যে পেসি মিন্স কোনো একটা তোমাকে গল্প দেবে, ধরো এক্সাম্পল হিসাবে তোমাদের একটা গল্প দেখাই। ধরো এরকম একটা গল্প তোমাকে দিল, এই গল্পটা পড়ে তোমাকে এরকম কিছু পয়েন্ট তোমাকে বের করতে হবে, এখান থেকে কিছু পয়েন্ট বের করতে হবে। তারপর সেই পয়েন্টটাকে তোমাকে কি করতে হবে স্যার, সেই পয়েন্টটাকে তোমাকে নিজের মতো করে লিখতে হবে এরকম ছোট একটা প্যাসেজে। বলতে পারলাম? এরকম ছোট একটা প্যাসেজে তোমাকে লিখতে হবে। আচ্ছা, তার মানে প্রেসি কথাটা কি যদি আমরা একটু বুঝি, স্যার প্রেসি কিচ্ছু না, প্রেসি হচ্ছে কোনো একটা গল্পকে প্রিসাইজলি বলা। কি বললাম? কোনো একটা গল্পকে প্রিসাইজলি বলা। প্রিসাইজলি মানে ধরো একটু বোঝার চেষ্টা করবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সবার কাছে। কোনো একটা তোমাকে কি দেওয়া হলো, কোনো একটা প্যাসেজ দেওয়া হলো, তোমাকে কোনো একটা প্যাসেজ দেওয়া হলো, সেই প্যাসেজটাকে তোমাকে কি বলতে হবে স্যার, প্রিসাইজলি বলতে হবে। কি করতে হবে স্যার, প্যাসেজটাকে যদি আমি কি করি, প্রেসিজ তৈরি করি, প্রেসিজ লিখি, তাহলে কি করতে হবে স্যার, প্রেসিজ লিখতে হলে ওকে আমাকে প্রিসাইজলি বলতে হবে। প্রিসাইজলি বলা মানে স্যার এর থেকে যে মেইন পয়েন্টগুলো আছে, এই মেইন পয়েন্টগুলো যেন বাদ না যায়। বুঝতে পারলাম? ধরো তোমাকে তোমার বাড়ির কোনো একজন মা বা বাবা বা দিদিমা তোমাকে একটা গল্প শোনাচ্ছে কোনো একটা জায়গার, এবার সে ইন ডিটেল বলছে। এবার তুমি বলছো যে ঠাম্মা অত ডিটেলসে না বলে তুমি আমাকে মেন পয়েন্টগুলো বলো না, আসল কি হয়েছিল, আসল পয়েন্টে আসো না। তার মানে তোমাকে কোন পয়েন্টটুকু বললে তুমি মোটামুটি কি বুঝে যাবে স্যার যে ওই ঠাকুমা আমাকে কোন গল্পটার মধ্যে বা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছিল। তার মানে তোমাকে যে পয়েন্টগুলো না বললেই নয়, যে পয়েন্টগুলো না বললেই এই প্যাসেজটা ইনকমপ্লিট থেকে যায়, সেই পয়েন্টগুলোকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে আর নিজের ভাষায় লিখতে হবে। কি বললাম, এই প্যাসেজটা একটা পুরো গল্প, সেই গল্পটার যে মেইন পয়েন্টগুলো তোমাকে না বললেই নয়, সেই পয়েন্টগুলো তোমাকে শুধু ফাইন্ড আউট করতে হবে, তারপর তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। তার মানে একটা প্যাসেজ দেয়া থাকবে, সেই প্যাসেজের মেইন পয়েন্টগুলো খুঁজে নিয়ে আমি নিজের ভাষায় লিখবো, এটাই হচ্ছে প্রেসিজ রাইটিং। যত সহজে বললাম, ব্যাপারটা কি ততটাই সহজ? আমরা একটু দেখি ব্যাপারটাকে। সেই জন্য আমরা প্রথম যে কোশ্চেনটাই যাব সেটা হচ্ছে কি, যে হাউ টু রাইট আ প্রেসিজ, তাই না? খুব আস্তে আস্তে ব্যাপারটাগুলোকে বলবো, মাথায় রেখে
প্রত্যেকটা পয়েন্টকে মাথায় রাখো। স্যার প্রথমে যদি একটা প্যাসেজ লিখতে যাই তাহলে প্রথমে কি করব স্যার? প্রথমে পুরো প্যাসেজটা দুবার বা তিনবার, যার যেমন টাইম পারমিট করবে, যার যেমন স্পিড আছে সেই অনুযায়ী করবে, তিনবার পড়ে নেব। কি করব? দুইবার বা তিনবার আমরা পড়ে নেব পুরো গল্প, পুরো প্যাসেজটা, যে প্যাসেজটা আমাকে দেয়া হবে সেই প্যাসেজটা 2 থেকে 3 বার আমি কি করব? পড়ে নেব। ওকে, প্যাসেজ যখন আমরা পড়ব সেখান থেকে আমরা একটা গ্রাফস করতে পারবো যে স্যার প্যাসেজটাতে এই গল্পটা বলেছে বা ওই গল্পটা বলেছে, পারবো তো? তার মানে আমরা ওই যে প্যাসেজ থেকে যখন আমরা বুঝতে পারবো যে কি বলতে চাইছে, তখন বুঝতে হবে, তখন আমাদের একটা মাথায় আসবে যে স্যার এই প্যাসেজটা এই ধরনের প্যাসেজ। কি বললাম? এই প্যাসেজটা এই ধরনের প্যাসেজ। তাহলে এই যে বললাম এই ধরনের প্যাসেজ, তার মানে স্যার এই যে প্যাসেজগুলো তোমাকে দেয়া হবে, প্যাসেজগুলোর ধরন আমরা মোটামুটি বিয়ারলি 2 থেকে 3টে টাইপ পাই। একটা কি হয় স্যার? একটা হয় ডেসক্রিপটিভ, একটা হয় স্যার ন্যারেটিভ। আচ্ছা, ডেসক্রিপটিভ ন্যারেটিভ মোরাললেস একই, ওরা আমরা ওইটাকে একই ধরে চলবো, অসুবিধা নেই। আর একটা হচ্ছে স্যার রিফ্লেকটিভ। কি ব্যাপারটা কি স্যার? ডেসক্রিপশন মানে কোনো একটা জায়গায় কোনো একটা ইনসিডেন্টের তোমাকে কি করবে স্যার? কোনো একটা বর্ণনা দেবে। কি করবে? কোনো একটা ইনসিডেন্ট বা কোনো একটা গল্পের তোমাকে কি করবে? বর্ণনা দেবে। ন্যারেটিভ মানে কোনো একটা পার্সন, সিঙ্গেল পার্সনের বা কোনো একটা রেনাউন্ড পার্সনের কি করবে? তোমাকে ওর ন্যারেশন, ও কি বলতে চাইছে, ওনার কি অপিনিয়ন, সেটা তোমার সামনে তুলে ধরবে। আর রিফ্লেকটিভ হচ্ছে আমাদের যেমন বলতে পারি স্যার কাইন্ডনেস, যেগুলো আমাদের কি স্যার, যেগুলো আমাদের আমরা নাউনে পড়েছি কি বলো? অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই অ্যাবস্ট্রাক্ট নাউনের উপরে বলতে পারি স্যার ফ্রিডম, স্যার বলতে পারে আমাদের লাভ, বলতে পারে স্যার আমাদের ডেথ। এসবগুলো নিয়ে যখন, এগুলো একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলোকে নিয়ে যদি কোনো একটা প্যাসেজ থাকে, এগুলোকে নিয়ে যদি কিছু কেউ ডিটেলে বলা থাকে, সেগুলোকে যদি কোথাও মানে লেখা থাকে, তাহলে সেই ধরনের প্যাসেজটাকে আমরা কি বলবো? সেই ধরনের প্যাসেজকে বলবো স্যার আমরা রিফ্লেকটিভ প্যাসেজ। দেখো বোঝা গেল কিনা? যদি কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার উপরে কোনো প্যাসেজ থাকে তাহলে সেই প্যাসেজটাকে আমরা বলবো রিফ্লেকটিভ প্যাসেজ। কোনো একটা পার্সনের যদি ন্যারেটিভ থাকে, কোনো তার নিজের অপিনিয়ন বা কোনো একটা তার স্পিচ, তাহলে সেটাকে আমরা ন্যারেটিভ বলবো। আর কোনো একটা ঘটনা বা কোনো একটা স্টোরি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো স্যার? ডেসক্রিপটিভ। কি বলবো? ডেসক্রিপটিভ। তাহলে যখন আমরা প্যাসেজটাকে বললাম কি স্যার, প্রথম পয়েন্টটা বললাম যে স্যার আমরা যদি কোনো একটা প্যাসেজকে কি করি, পুরো প্যাসেজটাকে 2 থেকে 3 বার পড়ি, তাহলে প্যাসেজটা কি ধরনের প্যাসেজ, প্যাসেজটা কি ধরনের প্যাসেজ সেটা আমরা জেনে যাব। তাহলে জানলাম যে স্যার ডেসক্রিপটিভ প্যাসেজ নাকি ন্যারেটিভ প্যাসেজ নাকি রিফ্লেকটিভ প্যাসেজ, আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, আমরা বুঝে যাব। আচ্ছা, কি করে বুঝবো? ওভার দ্য টাইম আমি তোমাদের যে বললাম, প্রথমেই বললাম যে তোমাদের 30টা আমি কি করাবো? প্যাসেজ করাবো। কোনটা কোন ধরনের প্যাসেজ তোমাকে বলে দিলে তোমার একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। আর একটা তোমাকে আমি বলে দিলাম যে তোমার কোন টাইপ, কোনটাকে কোন ধরনের প্যাসেজ বলে। ওকে, তাহলে তোমার একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। একদিনে একটা ক্লাসে শুধু যে প্রেসি শিখে যাবে, যদি তোমাকে থাম্বনেলে বলি একটা ক্লাসে প্রেসি শিখে যাও, এরকম নয়। প্রেসিরা তো অবশ্যই শিখবে, তোমাকে 30টা ক্লাস করতে হবে ধরে ধরে। তাহলে কোন প্যাসেজটাকে এই ধরনের হ্যান্ডেল করতে হবে, কোন কোন পয়েন্টগুলোকে নিতে হবে, সেটা জাস্ট তোমাকে ওই ওভার দ্য টাইম 30টা ক্লাস তোমাকে রেগুলার করতে হবে। টাইমলি ক্লাসগুলো করে নেবে নিজে। তোমার আমি পিডিএফ দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করো, নিজে পুরো প্যাসেজটাকে কি করো, নিজে পুরো প্যাসেজটাকে একবার পড়ো, নিজের মতো করে লেখো, আমার ক্লাস যেটা করলাম সেটাকে দেখো, আবার লেখো। এই শুধু প্র্যাকটিসটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। কেমন? চলো, তাহলে পুরো প্যাসেজটা আমরা 2 থেকে 3 বার পড়ে নেব। পড়ে নেওয়ার পরে বুঝলাম প্যাসেজটা কোন ধরনের প্যাসেজ। আচ্ছা, তারপরে কি করব? তারপরে স্যার পয়েন্ট থেকে যখন প্যাসেজটা আমরা একবার বুঝে গেছি, তাহলে সেই সেই প্যাসেজটা থেকে আমরা কি করব? যে মেইন পয়েন্টগুলো রয়েছে, মেইন পয়েন্ট বা বলতে পারি কি পয়েন্টস, কি পয়েন্টস গুলোকে
ফাইন্ড আউট করব বা মার্ক করব। মার্ক করব, ওকে, পেন্সিল দিয়ে আমরা কি করব, মার্ক করে নেব যে এটা আমাদের কি পয়েন্ট, মেইন পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, যখন এই যে মেইন পয়েন্ট বা কি পয়েন্ট খুঁজবো তখন একটু আমাকে একটু ডিটেলসে বলি যে ব্যাপারটা কি হবে স্যার। তার মানে ধরো কোনো একটা লাইন পড়লাম, সেই লাইনটার ধরো শুধুমাত্র স্যার একটা ওয়ার্ড হচ্ছে ইম্পর্ট্যান্ট, ওই লাইনের ওই একটা ওয়ার্ডকে যদি বলা দেওয়া হয় তাহলে পুরো জিনিসটাই বুঝে যাওয়া যাবে। বা যদি সেটা হয় স্যার কোনো একটা ফ্রেজ স্যার ইম্পর্ট্যান্ট, কোনো একটা সেন্টেন্সের কোনো একটা ফ্রেজ ইম্পর্ট্যান্ট, তাহলে আমরা সেটাকে মার্ক করব। দেখা গেল যে স্যার ওই প্যাসেজটা ওই সেন্টেন্সটার পুরো সেন্টেন্সটাকে মার্ক না করলে হয় না, তাই না? তাহলে স্যার পুরো সেন্টেন্সটাও কি হতে পারে স্যার, পুরো সেন্টেন্সটাও আমার কাছে মার্ক করা বিষয়বস্তু হতে পারে। তাহলে কি বললাম, কোনো একটা ওয়ার্ড হতে পারে, কোনো একটা ফ্রেজ হতে পারে, কোনো একটা সেন্টেন্স হতে পারে যেটাকে আমি মার্ক করব প্যাসেজ থেকে, তাকে মেন পয়েন্ট হিসাবে। কেন? ওই মেন পয়েন্টটা হচ্ছে আমাদের কোনো বিল্ডিং যেমন কনস্ট্রাকশন করি তার একটা সবার আগে আমরা কি তৈরি করি, দেখবে এখন যে পিলার তৈরি করে নাই, সেরকম ভাবে এটা হচ্ছে আমার কি পিলার, কি তৈরি করার, এই প্রেসিটাকে তৈরি করার। প্যাসেজটাকে পড়ে নেওয়ার পরে এই পয়েন্টগুলোকে আমাকে লাগবে কি করার জন্য, ডেভেলপ করার জন্য নিজের মতো করে। ওকে, আচ্ছা, এবার পুরো প্যাসেজ পড়া হলো, মেন পয়েন্ট আমার মার্ক করে নেওয়া হলো। তারপর কি করব স্যার, তারপরে আমাকে লিখতে হবে। কি করতে হবে তারপরে আমাকে বলো স্যার? তারপরে আমাকে প্যাসেজটা লিখতে হবে। কি করতে হবে? লিখতে হবে। তাহলে প্যাসেজটাকে কি করতে হবে স্যার? নিজের ভাষায় লিখতে হবে। আচ্ছা, তার আগে একটা জিনিস তোমাদের আমি একটু বলে নিই যে স্যার আপনি তো বললেন যে এই যে আমরা মেন পয়েন্টগুলো তুললাম, এই মেন পয়েন্ট তোলার সময় আমরা কি কি জিনিস মাথায় রাখবো বা কোন কোন জিনিসগুলোকে বাদ দিতে পারি বা কোন জিনিসগুলো করতে পারি। দেখো, যখন মেন পয়েন্টগুলোকে রাখবো তখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ কে মাথায় রাখবো। কি বলবো স্যার, পুরো প্যাসেজগুলো যখন দেখবো প্যাসেজটা, তখন আমরা স্যার প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজটাকে যদি মাথায় রাখি তাহলে আমাদের কি পয়েন্ট, কি ওয়ার্ড, কি ফ্রেজ বা কি সেন্টেন্স খুঁজে পেতে আমাদের অনেকটা হেল্পফুল হবে। ওকে, আচ্ছা, নেক্সট যেটা মাথায় রাখবো স্যার, কোথাও এক্সাম্পল গুলো থাকলে সেটাকে বাদ দেব। কি বললাম, কোথাও এক্সাম্পল গুলো থাকলে সেটাকে আমরা কি করব স্যার, সেটাকে আমরা বাদ দেব। ওকে, এক্সাম্পল গুলো আমাদের কাজে লাগবে না, মেইন পয়েন্ট হিসাবে কি করবে না স্যার, কাজে লাগবে না। আচ্ছা, থার্ড যে পয়েন্টটা দেখব, আমরা সবাই জানি বাংলায় শুনেছি ছন্দ অলঙ্কার, কি পড়েছি বাংলায় ছন্দ অলঙ্কার পেরেছি। ঠিক তেমন ভাবে ইংরেজিতে আছে যেটাকে বলা হয় ফিগার অফ স্পিচ। কি বলা হয়? ফিগার অফ স্পিচ। তাহলে যদি কোথাও কোনো ফিগার অফ স্পিচ দেখতে পাই, ফিগার অফ স্পিচ দেখতে পাই, সেইটাকে বাদ দেব। কি বললাম, কোথাও যদি কোনো ফিগার অফ স্পিচ দেখতে পাই তাহলে সেটাকে আমরা বাদ দেব। বোঝা গেল? তাহলে কি পয়েন্ট বা খোঁজার সময় কি করব স্যার, প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজটাকে মাথায় রেখে লিখব। কোথাও যদি এক্সাম্পল পাই সেগুলোকে আমরা বাদ দেব। কোথাও যদি কোনো ফিগার অফ স্পিচ দেখতে পাই বা সেটা যদি কোথাও আমরা কোনো পোয়েটিক এলিমেন্ট দেখতে পাই সেটাকে আমরা কি করব স্যার, সেটাকে আমরা বাদ দেব। বোঝা গেল?
এটাকে বাদ দিলে আমরা এই কি পয়েন্টগুলো খুব ইজিলি পাবো। এটা গেল কি আমাদের আমাদের এক্সারসাইজের পার্টটা, যে আমরা কি কি করতে হবে লেখার জন্য। এবার তারপরে আমরা কি করব স্যার, তারপরে আমরা লিখবো যে কি করে এটাকে নিজের ভাষায় লিখবো, তাই না? চলো তাহলে থার্ড পয়েন্ট যেটা আমরা মাথায় রাখবো যে স্যার আমরা কি করে লিখবো, তাই না? তাহলে যখন আমরা লিখবো তখন কি কি জিনিস মাথায় রাখবো, কারণ ব্যাপারটাকে লিখি। এবার নিজের ভাষায় লিখবো। ওকে, নিজের ভাষায় আমরা লিখবো। আচ্ছা, এবার যখন নিজের ভাষায় লিখবো তখন অনেকে বলবে যে স্যার এই যে আমরা অনেক জায়গায় একটা জিনিস প্রচলিত আছে, ইনফ্যাক্ট এটা খুব জরুরিও, যে মেইন প্যাসেজের 1/3 আমাকে লিখতে হবে। কিন্তু আমি তোমাকে বললাম ওইটা যখন মাথায় রাখতে যায় ছেলে মেয়ে তখন কি করে, তখন করে স্যার এটাকে শর্ট করে ফেলে। কি করে? শর্ট করে ফেলে। কিন্তু তোমাকে শর্ট করতে শুধু বলেনি, তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে প্রিসাইজ করতে। কি করতে? প্রিসাইজ করতে, মানে মেইন পয়েন্টগুলো বলতে। তাহলে শর্ট করা আলাদা জিনিস, প্রিসাইজ করা আলাদা জিনিস। বোঝাতে পারলাম? শর্ট করা আলাদা জিনিস, প্রিসাইজ করা আলাদা জিনিস। সাপোজ ধরো তোমাকে ধরলাম, তুমি ধরো তোমাকে একটা কাটার কিছু দেওয়া হলো, এই একটা হচ্ছে আমার গাছ। কি বললাম? এটা একটা গাছ। এবার তোমাকে বললাম যে তুমি এটাকে কি করো, শর্ট করো। তুমি কি করবে? এই যে নিলে কাটার, তোমার কাটার নিয়ে তুমি কি করলে, এখান থেকে পুরোটাকে কেটে ফেললে। এটা কি হয়ে গেল? শর্ট করা হয়ে গেল। কিন্তু তোমাকে বললাম যদি স্যার প্রিসাইজ করো তখন তুমি কি করবে, কাটবে তো অবশ্যই। কোনগুলো কাটবে? এগুলো একটু কাটলে, একটু কমিয়ে দিলে, এগুলো একটু কমিয়ে দিলে, যেন এটা বোঝা যায় যে না এটা একটা কি ছিল স্যার, এটা একটা গাছ ছিল। একটু ছোট করে করলে। মেইন জিনিসটা তোমার গাছটা রাখতে হবে, একটু পাতা রাখতে হবে সালোক সংশ্লেষ নেওয়ার জন্য। তার মানে যখন আমরা গল্পটাকে, প্যাসেজটাকে নিজের ভাষায় লিখবো তখন আমরা বেয়ারলি কি করব না স্যার, আমরা বেয়ারলি বা প্যাসেজটাকে শর্ট করব না, বেয়ারলি শর্ট করব না। আমরা যে মেইন পয়েন্টগুলোকে লিখেছি সেগুলোকে আমরা প্রিসাইজলি বলবো। কি বলবো আমরা স্যার? প্রিসাইজলি বলবো। মানে ওই মেইন পয়েন্ট যেন আমার বাদ না চলে যায়, মেইন পয়েন্ট যেন বাদ না চলে যায়। তাহলে যখন প্রিসাইজলি বলবো তখন কি করতে হবে, তখন আমাকে মেইন পয়েন্টটাকে নিজের ভাষায় ডেভেলপ করতে হবে। তখন একদলের মাথায় প্রশ্ন উঠে আসে, স্যার এটা তো আপনি বললেন, এটা যত সহজে বললেন এটা তো তত সহজে লেখা যায় না। অবশ্যই সহজে লেখা যায়, শুধু তোমাকে টেকনিকটা জানতে হবে। মেইন প্যাসেজের 1/3, তাই না? 1/3 এটা অটোমেটিক হয়ে যাবে, এখানে ধ্যান দেওয়ার দরকার নেই। মেইন প্যাসেজের মেইন পয়েন্টগুলো যদি ফাইন্ড আউট করতে শিখে যাও তাহলে এটা অটোমেটিক 1/3 হয়ে যাবে। কিছু ওয়ার্ড 10-20 ওয়ার্ড যদি এদিক ওদিক হয় কোনো ইস্যু এসে যায় না। বুঝতে পারলাম? আচ্ছা, নেক্সট হচ্ছে যখন আমরা স্যার মেইন প্যাসেজটাকে ডেভেলপ করব তখন আমাদের যেটা সবার প্রবলেম হয়, তখন স্যার প্রবলেম হয় যে স্যার ভোকাবস নিয়ে বা ওয়ার্ড নিয়ে। ওয়ার্ড, তাই না? যে স্যার যে ওয়ার্ডটা আমি নিলাম এই ওয়ার্ড মিনিংটা যেটা প্যাসেজে দেওয়া আছে সেটাকে নিতে পারবো? কি বললাম? সেটাকে নিতে পারবো? অপশনাল। দেখা গেল যে সেই প্যাসেজের কোনো ওয়ার্ড, সেই ওয়ার্ডের কোনো সিনোনিমাস ওয়ার্ড তোমার সেই মোমেন্টে মনে পড়ছে না, বা অন্য কোনো ওয়ার্ড ইউজ করলে সেটা ইররিলেভেন্ট মনে হচ্ছে। কি বললাম? অন্য কোনো ওয়ার্ড ইউজ করলে সেটা বেশি ইররিলেভেন্ট মনে হচ্ছে, তাহলে তুমি সেই ওয়ার্ডটাকে রিইউজ করতে পারো। তোমার কোনো ওয়ার্ডের কোনো সিনোনিমাস ওয়ার্ড মনে পড়ছে না, তাহলে তুমি সেই ওয়ার্ডটাকে রিইউজ করতে পারো। বুঝতে পারলাম? কিন্তু চেষ্টা করবে যে মানে একেবারে তুমি পুরোটা 100% কপি করছো এরকম করবে না। বুঝতে পারলাম? তাহলে স্যার আমরা ওয়ার্ডের যে জায়গাটা বললাম যে ওয়ার্ডটা আমাদের অপশনাল,
কপি করতেও পারি প্রয়োজনে, তাই না? প্রয়োজনে কপি করতে পারি। কি বললাম? প্রয়োজনে আমরা কপি করতে পারি। ভালো কথা। তাহলে ওয়ার্ডের যে একটা সমস্যা, তোমাদের একটা বড় কোশ্চেন ছিল, সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। মেন প্যাসেজের 1/3 লিখবো, এটাকে কপি করব। আচ্ছা, তারপর যেটা স্যার আমাদের যেই সমস্যাটা হয়, অনেকে কি করে, আমি যেটা দেখেছি তোমার কপি চেক করতে গিয়ে অনেকের, সেটা হচ্ছে যে ওরা মেন প্যাসেজ যখন পড়লো, পড়ার পর আন্ডারলাইন করলো, এবার ওটাকে খাপছাড়া করে তুলে যেমন ভাবে ছিল তেমন ভাবে তুলে বসিয়ে দিল নিজের মতো করে। তাতে কি হয়, তাতে একটা যে টোন, লেখার যে একটা টোন থাকে, তাহলে লেখার টোনটা কেটে যায়। কি হয়ে যায়? লেখার টোনটা স্যার কেটে যায়, লেখার ফ্লোটা কেটে যায়। তাহলে তুমি যখন নিজের ভাষায় এই মেইন পয়েন্টগুলোকে, মেইন ওয়ার্ডগুলোকে, মেইন ফ্রেজগুলোকে ডেভেলপ করবে, তখন যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্যার, লেখার ফ্লো যেন না কাটে। লেখার ফ্লো বা টোন যেন না কাটে। একটা গল্পের ঘটনাক্রম যেন না বদলায়। এটার পর এটা হলো, ওটার পর সেটা হলো, এই যে ক্রমটা যেটা থাকবে, ঘটনাক্রম, সেটা আমাদের আচ্ছা নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা ওটাকে এদিক ওদিক করতে পারি, কিন্তু একটা টোন পড়ে যেন বোঝা যায়, হ্যাঁ এটা পর এটা হলো, এটার জন্য এটা হলো, কনসিকোয়েন্স এটা হলো, বোঝাতে পারলাম? তাহলে লেখার স্যার একটা টোন বা একটা ফ্লো যেন থাকে লেখায়, খাপছাড়া যেন মনে না হয়। এখানে মাথায় রাখবে, খাপছাড়া ভাব যেন না থাকে। খাপছাড়া ভাব যেন না থাকে। বোঝা গেল? ওকে। তাহলে কি করলাম? লেখার ফ্লোটাকে মেনটেন করলাম, ওয়ার্ডগুলোকে আমরা নিজের মতো করে রিইউজ করতে পারি। বুঝতে পারলাম? আচ্ছা, এবার যেটা করতে হবে, এটা ভালো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে স্যার, যদি আমরা প্রেসিটাকে যখন প্রেসি তৈরি করছি, তখন আমরা কোনো রকম ডিরেক্ট স্পিচ দেব না। কি বললাম? কোনো ডিরেক্ট স্পিচ দেব না। স্পিচ দেব না। অলওয়েজ ইনডিরেক্ট স্পিচ ইউজ করব। ডিরেক্ট স্পিচ কি বললাম? অলওয়েজ আমরা ইনডিরেক্ট স্পিচ ইউজ করব। ক্লিয়ার? তাহলে ডিরেক্ট স্পিচ ইউজ করব না, ইনডিরেক্ট স্পিচ ইউজ করব। আচ্ছা, কি ডিরেক্ট স্পিচটা কি? আমরা কোটেশনের মধ্যে দেখি বা আমরা ন্যারেশন চেঞ্জে দেখেছি যে ন্যারেশন চেঞ্জে ডিরেক্ট স্পিচ দেওয়া থাকে, আমাদের ইনডিরেক্ট স্পিচে করতে হয়। তাহলে সেরকম প্যাসেজটা ডিরেক্ট স্পিচে লেখা যাবে না, ইনডিরেক্ট স্পিচে করতে হবে। আরেকটা পয়েন্ট যেটা রাখতে হয়, দেখবে যে অনেক সময় আমাদের অ্যাডভাইজার মানে এরকম কিছু দেওয়া থাকছে যেগুলো থেকে আমাদের কিছু মোরাল টোন থাকে, আমাদের ইম্পারেটিভ সেন্স থাকে, মানে আমাদের ধরো আদেশ করলো, উপদেশমূলক কোনো রকম যদি লেখা দেখতে পাই আমরা, হ্যাঁ, তাহলে সেরকম লেখার ক্ষেত্রে দেখবে যে সেকেন্ড পার্সন ইউজ করা থাকে। পার্সন ইউজ করা থাকে, সেকেন্ড পার্সন ইউজ করা থাকে। তাহলে আমরা লেখার মধ্যে স্যার সেকেন্ড পার্সন থাকলেও লেখাটাকে আমরা অলওয়েজ কি করব স্যার? অলওয়েজ ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সনে লিখব। সেকেন্ড পার্সন ইউজ হবে না। অলওয়েজ ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনে লিখব। থার্ড পার্সনে লিখব। কেমন? অলওয়েজ কি করব স্যার? ফার্স্ট পার্সন অর থার্ড পার্সনে লিখব। ক্লিয়ার হয়েছে? চলো, নেক্সট যে পয়েন্টটা মাথায় রাখবো, সেটা হচ্ছে স্যার
নিজের কোনো মতামত দেওয়া যাবে না। মেইন প্যাসেজের বাইরে এক কথাও লেখা যাবে না। মেইন প্যাসেজে নেই এরকম কোনো স্টেটমেন্ট দেওয়া যাবে না। মেইন প্যাসেজে নেই এরকম কোনো পয়েন্ট দেওয়া যাবে না। তাহলে নিজের কোনো অপিনিয়ন এখানে দেওয়া যাবে না, এটা খুব আমাদের মাথায় রাখতে হবে। বোঝা গেল? আচ্ছা, একটা জিনিস একটু তোমাদের বলে রাখি, ধরো যে তোমাদের যেটা অনেকে বললে যে স্যার এই যে আপনি থার্ড পার্সন সেকেন্ড পার্সন যেটা বললেন, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, এটা কেমন টাইপের হতে পারে? ধরো তোমাকে বললো ইউ শুড অলওয়েজ রেসপেক্ট ইউর এল্ডার্স। এটা তুমি কখনো এরকম ভাবে লিখতে পারবে না, কারণ এখানে ইউ ইউজ করেছে। তাহলে তুমি এটাকে কিভাবে লিখতে পারো? তুমি এভাবে বলতে পারো, one should always respect his elders। বা এখানে ওয়ান এর জায়গায় সি বা হি কিছু একটা দিলে এখানে অ্যাকর্ডিং প্রোনাউন ইউজ করবে। কিন্তু এই যে আমরা সবসময় ইউটা ইউজ করলাম, এই ইউটাকে আমরা কি করব? অ্যাভয়েড করব। আচ্ছা, এটাকে ওয়ান বা হি করলে, বা এটাকে তুমি অন্য একটা দিতে পারো, যেটা হচ্ছে কি উই শুড অলওয়েজ রেসপেক্ট আওয়ার এল্ডার্স। উই শুড অলওয়েজ রেসপেক্ট আওয়ার এল্ডার্স। তাহলে আমরা কি করব স্যার? ফার্স্ট পার্সন অর থার্ড পার্সন, এই যে দেখো উই ইউজ করেছি, এখানে ওয়ান বা হি বা সি যে কোনো একটা করেছো, এখানে আমরা সেই অনুযায়ী প্রোনাউন ইউজ করব। এখানে যেহেতু উই ইউজ করেছি, এখানে আওয়ার ইউজ করব। তাহলে আমরা কি দেখলাম স্যার? আমরা আমাদের যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের যে ঝামেলাটা, যে কনসেপ্টটা ছিল, সেটা একটু বুঝে গেছি আশা করি, তাই না? আচ্ছা, যেটা দেখলাম যে নিজের মতামত কোনো রকম আমরা এখানে দিতে পারবো না, এটা একটা পয়েন্ট ক্লিয়ার হয়েছে। ওকে, চলো, এই হচ্ছে এই কয়েকটা বেসিক পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, যে স্যার এই কয়েকটা বেসিক পয়েন্ট যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা প্রেসিসটা লিখতে পারবো। বেসিক গ্রামারের কনসেপ্ট তোমাদের সবার জানা আছে আশা করি। ওকে, চল এবার কি করব স্যার? আমরা এই প্রেসিসটা লিখব। এই প্রেসিসটা লিখব, তাহলে আমি তোমাদের বলে রাখি, এখানে একটা জিনিস আমার বলার আছে, যে আমি যে তোমাদের বললাম যে প্রেসিসটা লিখবে, এবার এটাকে এই যে রুলসগুলো বললাম, এই রুলসটাকে অ্যাপ্লাই করে করে আমি তোমাকে 30টা কি করব স্যার? 30টা প্রেসি সলভ করাবো। তার মানে 15টা ক্লাস, কি বললাম? 15টা ক্লাস পাবে। 15টা ক্লাসে দেখো পনেরোটা ক্লাস কি থাকবে স্যার? পুরোটাই থাকবে আমার কিসের উপরে? প্রেসির উপরে। তাহলে দুটো করে, একটা ক্লাসে দুটো করে প্রেসি আমি করব, পয়েন্ট ধরে ধরে লিখবো। তোমাকে শেখাবো যে কি করে প্রেসিটা লিখতে হয়। আচ্ছা, এবার তোমার যেটা ওয়ার্কআউট থাকবে সেটা হচ্ছে স্যার, সেটা হচ্ছে যে তুমি কি করবে বাড়িতে এই 30টা মানে 15টা ক্লাস মানে স্যার হচ্ছে প্রেসিজ হচ্ছে 30টা প্যাসেজ তোমাকে আমি দেব। ওকে, প্রিন্টেবল ফরম্যাটে থাকবে, কেউ প্রিন্ট আউট করতে চাইলে সেটা প্রিন্ট আউট করিয়ে নেবে, অসুবিধা নেই। টেলিগ্রাম চ্যানেলে আমি সেটা পিডিএফ গুলো দিয়ে দেবো, তুমি সেখান থেকে প্রিন্ট আউট করে নেবে। যে তুমি কি করবে, প্রত্যেকটা প্যাসেজকে নিজের মতো করে লিখবে। কি করবে? নিজের মতো করে লিখবে। আমি যে আনসারটা যে করিয়ে দেবো নিজের লেখার সাথে মিলিয়ে নেবে। কি করবে? নিজে লিখবে, তারপর লেখার সাথে আমার অ্যান্সার মেলাবে। আচ্ছা, এই যে যখন অ্যান্সার মেলাবে, যখন আমরা অ্যান্সার মেলাবো, তখন আমাদের একটা মনে হতে পারে যে স্যার আপনার লেখা আলাদা, আমার লেখা আলাদা।
এই জায়গায় পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে যে স্যার যখন আমরা এটা লিখব তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সবার লেখা আলাদা আলাদা হবে, কিন্তু মূল বিষয়বস্তু একই থাকবে। কি থাকবে? মূল বিষয়বস্তু একই থাকবে। এখানে একটা পয়েন্ট তোমাদের শুধু আমি অ্যাড অন করে দেবো, যে মেন পয়েন্টটা তুমি বিষয়বস্তুটা সেমই রাখবে, লিখলে ডেভেলপ করলে লেখার পরে ওই পুরো প্যাসেজটার একটা সুন্দর কি দেবে স্যার? সুন্দর একটা টাইটেল দেবে, বলতে পারলাম? প্যাসেজের অনুসারে কি বললাম? প্যাসেজের অনুসারে তুমি একটা সুন্দর কি দেবে? টাইটেল দেবে। কোনটাকে? যেটা তুমি রিমেক করবে তার একটা টাইটেল দেবে। এবার আমি তোমাকে যেটা বললাম যে 30টা প্যাসেজ ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে বা লিখে নেবে, যেটা তোমার সুবিধা। তারপরে সেটাকে কি করবে? লেখার সাথে নিজে অ্যান্সার রাইটিং করবে, অ্যান্সার করাবে, নিজের লেখার সাথে নিজের প্রত্যেকটা লেখাকে কি করবে? প্রত্যেকটা লেখাকে স্যার মেলাবে। তাহলে তুমি তোমার লেখার সঙ্গে নিজের চেঞ্জ, কোন জায়গাগুলো আমার ভুল হচ্ছে তুমি নিজে বুঝে যাবে। বুঝতে পারলাম? আচ্ছা, এবার এটা করতে গেলে দেখবে তুমি ওভার দ্য টাইম ফার্স্ট যে প্যাসেজটা তুমি করেছো, ফার্স্ট থেকে যখন 30th প্যাসেজটা করবে তোমার মধ্যে একটা চেঞ্জ তুমি অটোমেটিক লক্ষ্য করতে পারবে। কারণ তুমি গাইডেড ভাবে কি করছো? তুমি লেখাটাকে লিখছো। তাহলে ফার্স্ট পেসি থেকে 30th পেসিজে তুমি তোমার লেখার চেঞ্জ দেখতে পাবে। কিন্তু না লিখলে, ধরো তুমি ফার্স্ট ক্লাসটা করলে আবার 4th ক্লাসে করছো, ফ্লো আসবে না বাবা। প্রত্যেকটা ক্লাসকে একধারসে করো, তাহলে দেখবে তোমার লেখার মধ্যে একটা ফ্লো চলে আসছে, লেখার মধ্যে একটা চেঞ্জ আসছে। আচ্ছা, এটা করতে গিয়ে একদল বলবে স্যার আমি পারি না, স্যার আমি মেলাতে পারছি কিন্তু কোথায় ভুল হলো ধরতে পারলাম না, এরকম অনেকে প্রবলেম ফেস করবে যে স্যার আমি ধরতে পারলাম যে এটা ভুল হচ্ছে বা এই জায়গাটা ভুল হচ্ছে, কিন্তু কি করে ওর সঠিক ফর্মটা কি হবে বা কোন জায়গাটা আমি ছেড়ে দিলাম মেন পয়েন্টটা, এটা আমি ধরতে পারছি না। এটা আমার খুব একটা বড় সমস্যা হচ্ছে। আর এই সমস্যাটার সলিউশন বাবা আমি ইউটিউবে তোমায় দিতে পারবো না। কি করে দেব বলো? কোনো অপশন আছে আমার কাছে? কোনো অপশন নেই। তাহলে তোমাকে কি করতে হবে? তোমরা যারা চাইছো যে স্যার আমার এই প্রবলেমে ফেসে আছি, নিজেরা যারা কপি চেক করতে পারছো, স্ট্যান্ডার্ড ভাবে নিজেরা চেক করো, নিজেরা মিলিয়ে নাও, আনসার মিলে নাও, তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমার পেসিতে ফুল মার্কস পেতে তোমাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু তুমি যদি চাইছো যে স্যার আমার এই ভুলগুলো হচ্ছে, এই ভুলগুলো ধরে দেওয়ার জন্য কেউ থাকলে ভালো হতো, কি বললাম? কেউ থাকলে ভালো হতো। সেই জন্য আমি তোমাকে বলবো এই যে আমার ফোন নাম্বার, এই ফোন নাম্বারে তুমি আমাকে কি করো? কন্ট্যাক্ট করো যে স্যার আমার এই সমস্যার জন্য হেল্প চাই, আমার একটা হেল্প চাই, যে এটা আপনি গাইড করে দিন। কিন্তু এই গাইডেন্স বাবা আমি ফ্রি অফ কস্ট দিতে পারবো। কিরকম ফ্রি অফ কস্ট দিতে পারবো না? এটা কেমন কথা বললেন? হ্যাঁ, কারণ হচ্ছে তোমার কপি আমি বসে টাইম নষ্ট করে যে লিখবো, দেখবো, চেক করবো যে তোমার এই জায়গাটা ভুল হলো, এটাকে এইভাবে লিখবে, আমি যে ওখানে সাজেস্টিভ ভাবে লিখে দেবো তোমাকে, এটা আমি ফ্রি অফ কস্ট করলে আমার পেট চলবে কি করে? তুমি তো আমাকে বাড়িতে এসে খাইয়ে দিয়ে যাবে না। আর সেটার জন্য তোমাকে কি করতে হবে বাবা? সেটার জন্য তোমাকে পে করতে হবে। কি বললাম? সেটার জন্য তোমাকে কি করতে হবে? পে করতে হবে। তাহলে আমি তোমাকে বলতে পারি যে যারা গাইডেড ভাবে চেক করাতে চাইছো, গাইডেড কপি চেকিং যারা করাতে চাইছো যে স্যার গাইডেড কপি চেকিং আমার দরকার, তাদের জন্য বলে রাখি যত সামান্য ফিজ বাবা, এখানে কমেন্ট কোনো কিছু করবে না, 500 টাকা দেবে, পুরো 30টা প্যাসেজ তুমি লিখবে, প্রত্যেকটা প্যাসেজকে আমি চেক করে দেব। কি করলাম? প্রত্যেকটা প্যাসেজকে আমি চেক করে দেব,
কোথায় ভুল হলো, কেন ভুল হলো ওটা লিখে দেব এবং বলে দেব। 30টা প্যাসেজের জন্য তোমাকে পে করতে হবে 500 টাকা। এটাতেই আমার ফোনপে নাম্বার আছে, ফোনপে আছে, এটাতেই আমার হোয়াটসঅ্যাপ আছে, তুমি হোয়াটসঅ্যাপ করো, তোমার কিছু কোয়ারিজ থাকলে তুমি ডাউট ক্লিয়ার করে নাও। শুধুমাত্র 30 জনকে নেব, 30 জন পাবে, একটা ব্যাচে 30 জন থাকবে, ব্যাচ নয় এটা ঠিক, 30 জনই পাবে। 30 জনের বেশি হলে আমি বাবা কপি চেক করার যে তোমার কোয়ালিটি সেটা মেনটেন করতে পারবো না, কারণ এছাড়া আমার পেইড ব্যাচ রয়েছে, অফলাইন ব্যাচ রয়েছে, সেখানে আমাকে কি করতে হবে, তাদেরটাও দেখতে হবে, অতগুলো আমি স্টুডেন্ট হ্যান্ডেল করতে পারবো না, টাইম নেই, কারণ প্রত্যেকটা কপি আমি খুব ধরে ধরে চেক করে দিই। তাহলে এই 500 টাকাতে তুমি 30টা কপি 30 জন পাবে, 30টা প্যাসেজ ধরে ধরে লিখতে পারবে। যারা চাইছো যে স্যার চেক করাতে চাইছি আমি, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার যেটা দেওয়া আছে সেটা আমি আরেকবার বলে দিই, সেটা হচ্ছে 8145803657। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে রিপ্লাই করে দেবো। তোমাকে কি করতে হবে, তুমি পিডিএফ করে পাঠাবে কপি, আমি তার কপি চেক করে দেবো। কেমন? যারা চাইছো যে স্যার 500 টাকাতে আমি, আমার কাছে কোনো ব্যাপার নয়, কারণ আমি বললাম পার কপি তোমার পড়বে কত, নিয়ার অ্যাবাউট 20 থেকে আরো কম, 18-19 টাকা সামথিং। এটা দিতে হবে বাবা, কারণ হচ্ছে প্রত্যেকটা কপি আমি বললাম যে ওইভাবে চেক করব, একটু চাপ আছে, বলতে পারলাম। তুমি পিডিএফ পাঠালে সেটা চেক করলাম, আবার পিডিএফ তৈরি করে সেটা আমাকে পাঠাতে হবে, সেটার জন্য তোমাকে বললাম যে তুমি এইটুকু তোমাকে পে করো। যারা গাইডেড কপি চেকিং করাতে চাইছো তাদের জন্য। অনেকে বলবে স্যার আপনি আপনার এই ফ্রি ক্লাসে প্রমোশন করছেন, প্রমোশনের জায়গা ব্যাপার নয় বাবা, এটা একটা ভাইটাল প্রবলেম। যারা চাইছে যে তাদের কপি চেক করাতে, তারা অপশন পাচ্ছে না, তাদের কাছে নেই, বড় কস্ট নয় এরকম কিছু, 30টা শুধুমাত্র ডেডিকেটেড ভাবে আমি প্রেসিস যেটা রয়েছে সেটা আমি তোমাদের কি করাবো, সলভ করাবো। চলো এবার যেটা দেখবো, আমাদের যারা ইচ্ছা কোর্সে জয়েন করবে, যাদের ইচ্ছে নেই অসুবিধা কিছু নেই, নিজে লেখো, কোয়ালিটি কিছু নেই, আমি বারবার বলছি, আমি যে অ্যান্সার দেবো এটাই অ্যান্সার, ফাইনাল অ্যান্সার, শুধু কপি চেকিং এর জন্য এটা চার্জ, অন্য কিছু নয়। তুমি এখান থেকে শিখতে পারবে, প্রত্যেকটা অ্যান্সার আমি এখানেই বলে দেবো, বলতে পারলাম। যদি তুমি কমেন্ট করে স্যার কোথায় কোনো ডাউট থাকলো, আমি সেটা আমি অবশ্যই কমেন্ট বক্সে তোমার রিপ্লাই করে দেবো, এতে আমার কোনো পয়সা দিতে হবে না তোমার। এটা পুরো কোর্স এমনি যেটা প্রেসিস যেটা থাকছে দেখা 30টা বললাম, সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, উইথ পিডিএফ সবই পাবে। তুমি কি পাবে স্যার, পুরো পিডিএফটাও এখানে কি করবে, পেয়ে যাবে। চলো চলো দেখো, এবার আমরা কি করব, যে আমি যে রুলসগুলো পড়লাম সেই রুলসগুলোকে আমরা এবার কাজে লাগাবো। এবার রুলসগুলোকে আমাদের অ্যাপ্লাই করার পার্ট। দেখো পুরো প্যাসেজটা আগে পড়ি আমরা। ওয়ান্স আ লিটল মাউস, এক সময় এক মানে ছোট্ট একটা খুব সিম্পল গল্প এনেছে এই কারণে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে চলো। এক সময় একটা ছোট ইঁদুর কি করেছিল, হোয়াইল প্লেইং, যখন খেলছিল, র্যান অ্যাক্রস আ স্লিপিং লায়ন্স ফেস, একটা ঘুমন্ত লায়নের, সিংহের কি হচ্ছে, ফেসের উপরে, মুখের উপর সে চলে গেছিল, র্যান অ্যাক্রস করেছিল। তাহলে যে হোয়াইল প্লেইং ran across a sleeping lion's face. আচ্ছা, the lion awoke in anger and caught the mouse in his paw. সিংহ তো রেগে গেছে, কি হলো, সে জেগে গেল কিসে, রাগে, এবং তাকে কি করলো, সে ধরে নিল কোথায়, in his paws, তার থাবার মধ্যে। the mouse begged for pardon, মাউস কি চাইলো, ইঁদুরটা কি চাইলো, ক্ষমা চাইলো, সে তার প্রাণ ভিক্ষা চাইছে। ইট সেড আই এম ভেরি সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ পার্ডন অ্যান্ড স্পেয়ার মাই লাইফ, ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমার জীবনটা আমাকে দান করুন, স্পেয়ার মাই লাইফ, আমার জীবনটা আমাকে ধারণ করুন, ক্ষমা করে দিন আমাকে। ওয়ান ডে পারহ্যাপস আই মে হেল্প ইউ, একদিন হয়তো আমি আপনাকে কি করব, হেল্প করব। তাহলে এই যে পুরো ব্যাপারটা এখানে দেওয়ার দরকারই নেই, এখানে শুধু দিতে হবে যে যখন ধরা পড়লো তখন সে কি করলো, যে বেগড পার্ডন, সে ক্ষমা চাইলো, এইটুকুটাই। এই যে কোটেশনের মধ্যে যেটা লিখেছে যে একদিন আমাকে ছেড়ে দিন, আপনার একদিন আমাকে উপকার লাগবে, এটা বলতে লাগবে না, তাহলে এটা আমাদের এলিমিনেট করে দিলাম। নেক্সট দেখো, দ্য লায়ন লাফড, সিংহ হাসলো, বাট পার্ডন দ্য মাউস, এই যে পার্ডন দ্য মাউস, সে হাসলো কিন্তু সে কি করে দিল, ইঁদুরকে ক্ষমা করে দিল। সো দ্য মাউস
থ্যাঙ্কড হিম, মাউস তাকে ধন্যবাদ জানালো। অ্যান্ড র্যান অ্যাওয়ে ইন জয়, তাহলে র্যান অ্যাওয়ে ইন জয়, এই যে থ্যাঙ্কড হিম র্যান অ্যাওয়ে ইন জয়, তাকে ধন্যবাদ জানালো এবং খুশিতে সে চলে গেল। ওয়ান ডে আফটার দিস, এই দিনে এই ঘটনার পরে আরেক দিন, দ্য লায়ন ওয়াজ কট ইন এ নেট বাই সাম হান্টার্স, একজন শিকারীর এক কিসে ফাঁদে পড়লো। কে পড়লো? এক লায়ন। সে লায়ন আবার কি করলো? একটা শিকারীর, হান্টারের একজন ফাঁদে পড়লো। এই যে ওয়াজ কট ইন এ নেট, এক ফাঁদে পড়লো। এক শিকারীর ফাঁদে কে পড়লো? এই লায়নটা পড়লো। হি রোড লাউডলি ইন রেজ, রাগে, এই যে রেজ মানে কি? রাগে। সে রাগে সে কি করলো? রোড করলো, চিৎকার করতে শুরু করলো। দ্য মাউস হার্ড দ্য রোর অ্যান্ড ওয়েন্ট টু দ্য লায়ন, সে চিনতে পেরেছে তার রোডটা, সে কি করলো? সে শব্দটা শুনলো, সিংহের ডাকটা, তারপর সে সেখানে ছুটে গেল। কোথায়? সিংহের কাছে, কারণ সে তাকে কি করেছিল? কথা দিয়েছিল। দ্য লায়ন ওয়াজ স্ট্রং বাট কুড নট ব্রেক দ্য নেটস, লায়ন খুব শক্তিশালী, কিন্তু সে কি করতে পারছিল না? সে নেটটা কাটতে পারছিল না। কুড নট ব্রেক মানে এখানে ভাঙা নয়, এখানে কাটা, ফাঁদ যেটা ছিল সেটা ছিঁড়তে পারছিল না নেটটা। দ্য মাউস ফার্স্ট কাট ওয়ান রোপ অ্যান্ড দেন অ্যানাদার, সে প্রথমে একটা দড়ি কাটলো, তারপর একটা দড়ি কাটলো। অ্যান্ড সুন দ্য লায়ন ওয়াজ ফ্রি, এবং খুব তাড়াতাড়ি তাকে সে কি করে দিল? সে তাকে ফ্রি করে দিল। এই যে দ্য মাউস ফার্স্ট কাট দ্য ওয়ান অ্যান্ড অ্যানাদার, নেক্সট কি করে গেল? সে দড়িটা একটার পর একটা কাটলো এবং লায়ন কি হয়ে গেল? লায়ন মুক্ত করে দিল। আমরা সবাই পড়েছি ইঁদুর এবং সিংহের গল্প, খুব ইজি গল্প, এই কারণে দিলাম যে তোমাদের সবার জন্য এটা অ্যাকসেপ্টেবল হবে, ছোট্ট একটা গল্প বুঝতে পারবো। তাহলে আমরা কি দেখলাম? যে একদিন যখন খেলছিল সে কি করলো? ঘুমন্ত লায়নের ফেসের ওপর দিয়ে গেল, তাকে কি করলো? সে রেগে গেল, সিংহটা রেগে গিয়ে তাকে ধরে ফেললো। তারপর সে কি করলো? ইঁদুরটা তার কাছে ক্ষমা চাইলো, তারপর ক্ষমা করে দিল। তারপর সে আনন্দে চলে গেল। একদিন সে কি করলো? এক শিকারীর ফাঁদে পড়লো। তারপর সে তার সিংহের কথা শুনে সিংহের কথা শুনে সে কি করলো? মানে শব্দ শুনে সে সেখানে গেল। তারপর সে কি করলো? লায়নের, সিংহের যে ফাঁদটা সে একের পর এক কেটে দিল। এই যে পয়েন্টগুলো আমি তোমাদের আন্ডারলাইন করলাম, এই পয়েন্টগুলো আমরা আশা করি বুঝে গেছি। এবার দেখো পয়েন্টগুলোকে নিজের মতো করে কি করে আমরা সাজাবো। দেখো, আ মাউস অ্যাক্সিডেন্টালি ডিস্টার্বড a sleeping lion who caught in anger, একজন হঠাৎ করে কি করলো? একজন হঠাৎ করে, এই যে অ্যাক্সিডেন্টালি মানে হঠাৎ করে, নিজের মতো শব্দ ইউজ করলাম। ডিস্টার্ব বা স্লিপিং লায়ন, একটা ঘুমন্ত লায়নকে সে কি করলো? ডিস্টার্ব করলো। হু কট ইন অ্যাঙ্গার, যে তাকে রাগে কি করলো? ধরে ফেললো। দ্য মাউস বেগড ফর ফরগিভনেস অ্যান্ড প্রমিসড ইট মাইট হেল্প দ্য লায়ন সামডে, বুঝি সে তার কাছ থেকে ক্ষমা চাইলো, সে বললো যে একদিন আমি তোমার কাছে কি উপকারে লাগবো। আচ্ছা, দ্য লায়ন পার্ডন্ড, তাকে ক্ষমা করে দিল। হু থ্যাঙ্কড হিম অ্যান্ড র্যান অ্যাওয়ে জয়ফুলি, সে আনন্দে সেখান থেকে চলে গেল। তারপরে লেটার, পরবর্তী সময়ে, দ্য লায়ন ওয়াজ কট ইন এ হান্টার্স নেট, শিকারীর ফাঁদে সে পড়ল। অ্যান্ড রোড ইন ফ্রাস্ট্রেশন, সে চিৎকার করতে শুরু করলো বা গর্জন করতে শুরু করলো। দ্য মাউস হার্ড দ্য লায়ন্স রোর, সিংহের গর্জন শুনলো। কেম টু হেল্প অ্যান্ড ফ্রিড দ্য লায়ন বাই কাটিং দ্য নেট রবস, তারপর সে তাকে ফ্রি করলো কি? লায়নের দড়িটা কেটে দিয়ে। এই যে গল্প প্যাসেজটা আমরা পেলাম, এই প্যাসেজটাকে আমরা আশা করি পয়েন্টগুলো যেটা পেয়েছি সেই পয়েন্টগুলো আমরা বুঝে গেছি কি করে আমরা পয়েন্টগুলোকে এক্সট্রাক্ট করব। এবার দেখো তোমাদের জন্য সুন্দর করে আমি এটাকে লিখে দিয়েছি। হচ্ছে হোয়াইল প্লেইং আ মাউস ডিস্টার্ব আ স্লিপিং লায়ন অ্যান্ড ওয়াজ কট ইন হিজ প, তার ধরা পড়লো। দ্য মাউস বেগড ফর পার্ডন প্রমিসিং টু অ্যাসিস্ট দ্য লায়ন সামডে, সে তাকে একদিন হেল্প করবে বলে। অ্যামিউজ দ্য লায়ন স্পেয়ার দ্য মাউস, তাকে কি করলো? ক্ষমা করে দিল। হু লেফট জয়ফুলি, সে চলে গেল আনন্দে। লেটার দ্য লায়ন ওয়াজ ট্র্যাপড ইন হান্টার্স নেট, একদিন সে হান্টার্সের নেটে ধরা পড়লো। রোড হেল্পলেসলি, হিয়ারিং দ্য রোড দ্য মাউস কেম টু দ্য লায়ন্স এড অ্যান্ড ফ্রিড হিম বাই কাটিং দ্য নেট রোপস। আচ্ছা, এই লাইনটা একটু তোমার, এই যে লাইনটা এখান থেকে এটুকুটা, এটা বোঝানোর জন্য এটা এখানে তোমার এখানে চলে এসেছে, এটা স্পেস দেওয়া দরকার ছিল। তাহলে এই যে আমরা এখান থেকে কি করলাম?
এখান থেকে এই প্যাসেজটা আমরা মূল প্যাসেজটা আমরা পেয়ে গেছি। তাহলে দেখো এই 1 2 3 4 5 6 লাইনে লিখেছি। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 লাইন আছে, মোরাললেস একই হবে। এবার 11 আছে মানে অনেকে বলবে 4 লাইনে লিখেছি, এটা করতে যাইও না, তাহলে মেন পয়েন্টগুলো বাদ পড়ে যাবে। ওকে, তাহলে দেখো এবার এই যে তোমরা যখন টাইটেল করলাম তখন আমাদেরকে টাইটেলের জন্য এটা টাইটেল দেওয়ার জন্য তোমাকে করেছিলাম আলাদা করে, কিন্তু স্পেসটা দিতে ভুলে গেছি সেটা যাই হোক। দিস টেল এক্সাম্পলিফাইজ হাউ অ্যাক্টস অফ কাইন্ডনেস ক্যান লিড টু আনএক্সপেক্টেড রিওয়ার্ডস। বলছে আমরা যদি এই গল্পটা পড়ি তাহলে এই গল্প থেকে আমরা কি পাবো? স্যার এখান থেকে পাবো আমরা একটা কিসের উদাহরণ পাবো, যে কি করে কাইন্ডনেস কি করছে একটা তোমাকে আনএক্সপেক্টেড রিওয়ার্ড, মানে তুমি যদি আজকে দয়াশীল হও তাহলে তোমার আনএক্সপেক্টেড রিওয়ার্ড তুমি একটা সময় পেতেই পারো, এটা আমাদের শেখাচ্ছে, তাই তো? তাহলে এটার আমরা নাম দিতে পারি, এই প্যাসেজ যেহেতু এই মূল বিষয়বস্তুটা আমরা পাচ্ছি, তাহলে এটা নাম দিতে পারি কাইন্ডনেস রিওয়ার্ডেড। যে দানশীলতা একসময়, দয়াশীলতা একসময় কি হচ্ছে, তার পুরস্কার পাচ্ছে। তাহলে এরকম ভাবে আজকে তোমাদের একটাই করালাম, নেক্সট মন্ডে তোমাদের নেক্সট দুটো প্যাসেজ আমি করাবো। এরকম তোমাদের কটা ক্লাস বললাম? 15টা ক্লাস হবে। আর যারা চাইছো যে স্যার পেইড ভাবে নিজের চেক করাতে, কপি চেকিং করাতে, তাদের জন্য আবারও বলে রাখি, যারা এই যে গাইডেড কপি চেকিং করতে চাইছো তাদের জন্য 500 টাকা চার্জ করেছি আমি। ফোনপে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নাও আমাকে, 30 জন পাবে, এখানে 30 জনের বেশি আমি নেব না। চলো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। কেমন লাগলো পেশি লেখাটা, পেশি লেখার নিয়মটা? তোমাদের যদি কোথাও কোনো রকম সমস্যা থেকে যায় যে স্যার পেশি লিখতে আরো আপনি এই জায়গাগুলো আমার মনে হলো যে আপনি বললেন বা আমি বুঝতে পারলাম না, কমেন্ট বক্সে জানাও, আমি ক্লিয়ার করে দেবো। কমেন্ট বক্সে জানাও, আমি ক্লিয়ার করে দেবো। যদি বেশি কিছু মনে হয় তখন আর একটা ভিডিও বানিয়ে দেবো। কিন্তু তোমরা তোমাদের যে সমস্যাগুলো মানে পেশি লিখতে গিয়ে হচ্ছে কমেন্ট বক্সে জানাও। যদি আমি কমেন্ট বক্সে পারলে কমেন্ট বক্সে সলভ করে দেবো, যদি না পারি তোমার নাম্বার সেখানে সেন্ড করে রাখবে, আমি তোমাকে পাঠিয়ে দেবো আমার তার ডিটেল ভয়েস মেসেজ। আর তারপরেও যদি না হয় যে স্যার হচ্ছে না, তারপরেও সলভ করতে পারছি না, দেখা হলো যে সবার কোথাও অ্যাম্বিগুইটি থেকে যাচ্ছে, সে নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। কেমন? এর বেশি কিছু করতে পারবো না বাবা তোমাদের জন্য, তাহলে না? পেশির জন্য যারা চাইছিল যে পেশি তো খুব একটা হার্ড টপিক, তাহলে পেশি কি করে লিখতে হবে, পেশি কি করে লিখবো, তার আমি গাইডেড পুরো তোমাকে রোড ম্যাপ দিয়ে দিলাম, কি করে করতে হয় সেটাও দিলাম। আর আমি তোমাদের 30টা প্যাসেজ ধরে ধরে করাবো। কেমন? চলো তাহলে নেক্সট ক্লাসের জন্য তোমরা রেডি থেকো। সোমবার, প্রত্যেক সোমবার এখন তাহলে আমাদের সকাল 9টায় তোমাদের কি আসবে, রেগুলার বেসিসে পেশির ক্লাস থাকবে, ফিক্সড হয়ে গেল। তাহলে পরবর্তী ভিডিও রিপোর্টের জন্য রেডি থেকো যে রিপোর্ট স্যার কোন ডেতে রেগুলার থাকবে, রিপোর্ট কোন ডেতে রেগুলার থাকবে সেটা বলে দেবো। তারপরে ক্লাসে বলবো ট্রান্সলেশন কোন ডেতে রেগুলার থাকবে। তাহলে পেশি, ট্রান্সলেশন, রিপোর্ট 3 দিন থাকবে, 3টে করে ক্লাস থাকবে উইকলি। 3 দিন না হতে পারে, টাইম একই দিনে হতে পারে দুটো, কিন্তু 3টে করে রেগুলার ক্লাস থাকবে, যাতে করে তোমরা এই প্যাসেজটা 3 15 45টা ক্লাস ডেসক্রিপটিভের ফিক্সড পাও। বলতে পারলাম? যাতে করে তোমরা 45টা ক্লাস, 45 থেকে 50টা ক্লাস ফিক্সড পাও, পুরোটাই ফ্রি অফ কস্ট। তোমরা শিখবে, তোমাদের শিখিয়েই ছাড়বো। চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।